আজকের আলোচনায় আমরা বাংলার ইতিহাসের এক প্রায় বিস্মৃত কিন্তু খুব গুরুত্বপূর্ণ অধ্যায় নিয়ে কথা বলবো। রাজা শশাঙ্ক, তাই তো? হ্যাঁ, রাজা শশাঙ্ক আর তার হাত ধরে গৌড়ে যে প্রথম বাঙালি সাম্রাজ্য গড়ে উঠেছিল সেই বিষয়ে। একদম। গুপ্ত সাম্রাজ্যের পতনের পর বাংলায় যে একটা রাজনৈতিক ভাঙন ধরেছিল, ঠিক সেই সময় শশাঙ্কের উত্থান, এটা কিন্তু খুব ইন্টারেস্টিং একটা ঘটনা। অবশ্যই। আমাদের হাতে যে তথ্যসূত্র আছে, গৌড়ের গৌরব, রাজা শশাঙ্ক ও প্রথম সাম্রাজ্য, হ্যাঁ, ওটার ভিত্তিতেই আমরা বোঝার চেষ্টা করব শশাঙ্কের উত্থান, তার সময়কার রাজনৈতিক ধর্মীয় পরিস্থিতি আর ইতিহাসে তার প্রভাব, যা প্রায়শই সেভাবে আলোচিত হয় না। তাহলে শুরু করা যাক শশাঙ্কের উত্থান দিয়ে। গুপ্তদের পতনের পর ঠিক কী পরিস্থিতি ছিল? দেখুন, গুপ্ত শাসনের শেষে বাংলা একটা ঘোর অস্থিরতা, যাকে মাৎস্য ন্যায়ের আগের অবস্থা বলা যেতে পারে। আচ্ছা। সেই সময় শশাঙ্ক উঠে আসেন। তথ্য বলছে তিনি সম্ভবত গুপ্তদের অধীনে একজন মহাসামন্ত বা সেনাপতি ছিলেন প্রথমে। তারপর নিজের ক্ষমতায়, হ্যাঁ, নিজের যোগ্যতা, রাজনৈতিক বুদ্ধি দিয়ে তিনি কর্ণ সুবর্ণকে কেন্দ্র করে একটা স্বাধীন রাজ্য গড়লেন। কর্ণ সুবর্ণ মানে এখনকার মুর্শিদাবাদ অঞ্চল। হ্যাঁ, মোটামুটি ওই এলাকা। আর এটাই ছিল বলতে গেলে বাংলার প্রথম গুরুত্বপূর্ণ রাজনৈতিক কেন্দ্র। কিন্তু রাজ্য প্রতিষ্ঠা করাই তো সব না, নিশ্চয়ই অনেক চ্যালেঞ্জ ছিল। বিরাট চ্যালেঞ্জ। একদিকে উত্তরের শক্তিশালী রাজা হর্ষবর্ধন কনৌজের, অন্যদিকে পূর্বে কামরূপের ভাস্কর বর্মন। এখানেই তো সেই বিখ্যাত সংঘাতের শুরু, বিশেষ করে হর্ষবর্ধনের ভাই রাজ্যবর্ধনের মৃত্যুর ঘটনাটা। ঠিক, রাজ্যবর্ধনের মৃত্যু নিয়ে বিতর্কটা বেশ পুরনো এবং জটিল। আর তার জন্য শশাঙ্ককে দায়ী করা হয়, তাই না? হ্যাঁ, হর্ষবর্ধনের সভাকবি বাণভট্টের লেখায় শশাঙ্ককেই দায়ী করা হয়েছে। তবে এর নিরপেক্ষ প্রমাণ নিয়ে প্রশ্ন আছে। কিন্তু এটা সত্যি যে হর্ষবর্ধন আর ভাস্কর বর্মন একজোট হয়েছিলেন? একদম। তারা জোট বেঁধে শশাঙ্কের বিরুদ্ধে রীতিমতো যুদ্ধ ঘোষণা করেন। দীর্ঘস্থায়ী যুদ্ধ চলেছিল আর শশাঙ্ক একাই লড়েছিলেন। হ্যাঁ, বেশ কয়েক বছর ধরে তিনি কিন্তু একা হাতে এই সম্মিলিত আক্রমণ ঠেকিয়ে রেখেছিলেন। এটা ভাবা দরকার। তার এটা শুধু রাজ্য রক্ষা ছিল না, বাংলার একটা অস্তিত্ব রক্ষার লড়াই বলা যেতে পারে। আর তিনি যুদ্ধক্ষেত্রে স্থানীয় ভূগোলকে দারুণভাবে কাজে লাগাতেন। নদী নালা, জলাভূমি। হ্যাঁ, বাংলার এই প্রাকৃতিক বৈশিষ্ট্যগুলো ব্যবহার করে তিনি একটা ডিফেন্স সিস্টেম গড়ে তুলেছিলেন। বাইরের শক্তিগুলোর পক্ষে যা ভাঙা কঠিন ছিল। আচ্ছা, এবার একটু ধর্মীয় দিকটায় আসি। শশাঙ্ক তো শৈব ছিলেন। হ্যাঁ, তিনি শিবের উপাসক ছিলেন, অনেক শিব মন্দিরও তৈরি করিয়েছিলেন। কিন্তু তার বিরুদ্ধে তো বৈধ বিদ্বেষের একটা অভিযোগও আছে। নালন্দার মতো বিহারের ক্ষতি করার কথা শোনা যায়। এটা খুব বিতর্কিত একটা বিষয়। দেখুন, এই অভিযোগের মূল উৎস কিন্তু হিউয়েনসাং এর বিবরণ, চীনা পরিব্রাজক। হ্যাঁ, এবং তিনি ছিলেন হর্ষবর্ধনের খুব ঘনিষ্ঠ। তাই তার বিবরণে কিছুটা পক্ষপাতিত্ব থাকাটা অস্বাভাবিক নয়। অনেক ঐতিহাসিক এটা মনে করেন। তাহলে নালন্দা ধ্বংসের অভিযোগটা প্রমাণ সাপেক্ষ। শশাঙ্ক শৈব ধর্মের পৃষ্ঠপোষক ছিলেন, হয়তো ব্রাহ্মণ্য সংস্কৃতিকেও তুলে ধরতে চেয়েছিলেন, কিন্তু তিনি সক্রিয়ভাবে বৌদ্ধ নিধনে নেমেছিলেন কিনা তা নিয়ে সন্দেহ আছে। তার শাসন ব্যবস্থা কেমন ছিল? প্রশাসন, অর্থনীতি? সময়কাল খুব দীর্ঘ না হলেও একটা প্রশাসনিক কাঠামো তিনি গড়েছিলেন। ভূমি, রাজস্ব, স্থানীয় শাসন, এগুলোর ওপর জোর ছিল। আর কর্ণ সুবর্ণ বাণিজ্য কেন্দ্র হিসেবে কেমন ছিল? বেশ গুরুত্বপূর্ণ ছিল। গঙ্গার তীরে অবস্থান তো, নদীপথে লবণ, রেশম, মশলা, কাপড়ের বাণিজ্য চলত। সংস্কৃতি বা জ্ঞান চর্চা? হ্যাঁ, কর্ণসুবর্ণ সে সময় জ্ঞান চর্চারও একটা কেন্দ্র ছিল। আর তার শাসন পদ্ধতি, যাকে গৌড় রীতি বলা হয়, সেটা কিন্তু পরবর্তী পাল ও সেন বংশের ওপর বেশ প্রভাব ফেলেছিল। কিন্তু এত কিছুর পরেও সাম্রাজ্যটা টিকল না কেন? হ্যাঁ, সেটাই ভাবার বিষয়। একদিকে হর্ষবর্ধনের লাগাতার চাপ, অন্যদিকে হয়তো অভ্যন্তরীণ সংহতির অভাব ছিল। আর শশাঙ্কের মৃত্যুর পর কোনো যোগ্য উত্তরাধিকারীও উঠে আসেননি সেভাবে। ফলে সাম্রাজ্য ভেঙে পড়ল। হ্যাঁ, খুব দ্রুতই ভেঙে পড়ে। বাংলায় আবার সেই রাজনৈতিক অনৈক্য ফিরে আসে। তাহলে যদি সারসংক্ষেপ করি, বাংলার ইতিহাসে শশাঙ্কের মূল অবদানটা কি? দেখুন, তিনি শুধু একজন রাজা ছিলেন না, তার সবচেয়ে বড় কাজ হলো এই যে খণ্ড বিখণ্ড বাংলা, তাকে প্রথমবার রাজনৈতিকভাবে এক করে একটা স্বাধীন গৌড় রাজ্যের জন্ম দেওয়া। প্রথম বাঙালি সাম্রাজ্য। একদম, বাঙালির ইতিহাসে প্রথম সাম্রাজ্য। তিনি প্রথম গৌড়ীয় বা বাঙালি পরিচয়ের একটা রাজনৈতিক ভিত্তি দিয়েছিলেন বলা চলে।
তার প্রশাসনিক বা সামরিক ভাবনাও তো পরবর্তীকালের জন্য গুরুত্বপূর্ণ ছিল। নিশ্চয়ই, তার দেখানো পথেই কিন্তু পরবর্তী রাজবংশগুলো হেঁটেছে অনেকাংশে। কিন্তু এত গুরুত্বপূর্ণ হয়েও ইতিহাসে তিনি যেন একটু আড়ালেই থেকে গেছেন। পাঠ্য বইতে বা আলোচনায় হর্ষবর্ধনের তুলনায় তার নাম কম আসে। তার কারণ সম্ভবত এই হর্ষবর্ধনের মতো প্রবল প্রতিপক্ষের বিরুদ্ধাচরণ করা। ইতিহাস তো প্রায়ই বিজয়ীর দৃষ্টিকোণ থেকে লেখা হয়। হর্ষের সভাকবি বা ঘনিষ্ঠরা তার সম্পর্কে ভালো লিখবেন না, এটাই স্বাভাবিক। হ্যাঁ, হয়তো তার চরিত্রকে ছোট করে দেখানো হয়েছে, নেতিবাচকভাবে আঁকা হয়েছে। আর সাম্রাজ্যটা দীর্ঘস্থায়ী না হওয়ায় পালদের মতো রাজাদের উত্থানের পর তিনি কিছুটা চাপা পড়ে গেছেন। কিন্তু তার অবদানকে অস্বীকার করা যায় না। বিলকুল না, অনস্বীকার্য। আজকের আলোচনাটা সত্যি ভাবালো। রাজা শশাঙ্কের মতো চরিত্রদের, যাদের কথা আমরা হয়তো ভুলতে বসেছি বা অন্যভাবে জেনেছি, তাদেরকে আবার নতুন করে জানা, নির্মোহভাবে মূল্যায়ন করা, এটা কি আমাদের নিজেদের ইতিহাস আর পরিচয় নিয়ে প্রচলিত ধারণাগুলোকে একটু নাড়া দিতে পারে? অবশ্যই পারে, নতুন করে ভাবতে শেখায়।